একটি দেশের সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের জীবনমান সেই দেশের রাষ্ট্রীয় দায়িত্বশীলতার একটি বড় পরিমাপক। বাংলাদেশে আজ এই পরিমাপকটি একটি গুরুতর প্রশ্নের সামনে দাঁড়িয়ে আছে। একদিকে রয়েছেন 14 লক্ষ সরকারি কর্মচারী যারা প্রতিদিন অপর্যাপ্ত বেতনে দেশের সেবা করে যাচ্ছেন। অন্যদিকে রয়েছেন প্রায় 5 লক্ষ অবসরপ্রাপ্ত কর্মচারী যারা সারা জীবন রাষ্ট্রের সেবা করার পর অবসরে এসে অতি সামান্য পেনশনে কোনো মতে বেঁচে আছেন। এই দুটি সংকট আলাদা নয়, একটি অপরটির সঙ্গে গভীরভাবে যুক্ত এবং উভয়ের সমাধান না হলে বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর ভবিষ্যৎ নিয়ে গুরুতর প্রশ্ন থেকে যাবে। আজকের এই অনুসন্ধানী প্রতিবেদনে আমরা পে স্কেল বৃদ্ধি এবং পেনশন সংস্কার এই দুটি বিষয়কে একসঙ্গে দেখব এবং বোঝার চেষ্টা করব এই দুটি সমস্যার শিকড় কোথায় এবং সমাধান কিভাবে সম্ভব। আমাদের অনুসন্ধান শুরু হয়েছিল ঢাকার পুরন অংশের একটি ছোট্ট বাড়ি থেকে। এই বাড়িতে থাকেন একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। বয়স 70 ছুঁই। 40 বছর সরকারের বিভিন্ন দফতরে কাজ করেছেন। উপজেলা পর্যায় থেকে শুরু করে জেলা পর্যায় পর্যন্ত অনেক দায়িত্ব পালন করেছেন। মানুষ গড়ার কাজ করেছেন, দেশের উন্নয়নে অবদান রেখেছেন। অবসরে এসে এখন প্রতি মাসে পেনশন পান 7,400 টাকা। তার সঙ্গে যখন কথা হলো তখন তিনি একটা কাগজের টুকরো বের করলেন। সেখানে লেখা তার মাসিক খরচের তালিকা। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের ওষুধ 3,000 টাকা, বাজার খরচ 3,500 টাকা, বিদ্যুৎ বিল 700 টাকা, পানির বিল 200 টাকা, মোট 7,400 টাকা। পেনশনের পুরোটাই শেষ। এর বাইরে যে কোনো অতিরিক্ত খরচ যেমন ডাক্তারের ফি, যানবাহন খরচ বা কোনো জরুরি প্রয়োজন সবকিছুর জন্য ছেলের হাতের দিকে তাকাতে হয়। তিনি বললেন, 40 বছর মানুষের সেবা করলাম, নিজের ছেলের কাছে হাত পাততে হচ্ছে। এই কি আমার প্রাপ্য? এই একজন মানুষের কথা নয়। বাংলাদেশে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশনের পরিমাণ এতটাই কম যে অনেকেই মৌলিক জীবনযাত্রার ব্যয় মেটাতে পারছেন না। পেনশনের এই সংকট কোনো নতুন সমস্যা নয়, কিন্তু গত 10 বছরে মূল্যস্ফীতি যেভাবে বেড়েছে সেই তুলনায় পেনশন বাড়েনি। ফলে প্রতি বছর একটু একটু করে একজন অবসরপ্রাপ্ত কর্মচারীর বাস্তব আয় কমছে। 10 বছর আগে যে পেনশনে কোনো মতে চলা যেত, এখন সেই একই পেনশনে চলা অসম্ভব হয়ে পড়ছে। আমাদের অনুসন্ধানে পাওয়া একটি তুলনামূলক তথ্য এই সমস্যার গভীরতা বোঝাতে সাহায্য করবে। 2015 সালে একজন নিম্ন পদের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর মাসিক পেনশন ছিল গড়ে 5,000 টাকার কাছাকাছি। সেই বছর 1 কেজি মোটা চালের দাম ছিল প্রায় 32 থেকে 35 টাকা। এখন সেই পেনশন বেড়ে হয়েছে 7 থেকে 8,000 টাকা, কারণ মাঝে কিছু সমন্বয় হয়েছে। কিন্তু এই মুহূর্তে 1 কেজি মোটা চালের দাম 55 থেকে 60 টাকা। অর্থাৎ 10 বছর আগে সেই পেনশনে একজন মানুষ মাসে 150 কেজির বেশি চাল কিনতে পারতেন। এখন একই পেনশনে কিনতে পারছেন মাত্র 130 থেকে 140 কেজি। চালের হিসাবেই বোঝা যাচ্ছে প্রকৃত পেনশনের ক্রয় ক্ষমতা কমেছে। এই সমস্যা শুধু নিম্ন পদের কর্মচারীদের নয়, মধ্যম ও উচ্চ পদের অবসরপ্রাপ্তরাও এই সংকটে আছেন। চট্টগ্রামের একজন সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা বললেন, 35 বছর চাকরি করেছি, অবসরে যাওয়ার সময় ভেবেছিলাম পেনশন দিয়ে একটা মোটামুটি জীবন হবে, কিন্তু এখন পেনশন পাই মাসে 18,000 টাকার মতো। ঢাকায় বা চট্টগ্রামে এই টাকায় একটা পরিবার চলে না। বাড়ি ভাড়া একাই 12 থেকে 15,000। তাহলে বাকি 3,000 দিয়ে খাওয়া, ওষুধ, যানবাহন কিভাবে হবে? সন্তানের কাছে হাত পাততে হয়। এটা কি মর্যাদার? পেনশনের এই সংকটের পাশাপাশি রয়েছে বর্তমান কর্মচারীদের বেতন সংকট। এই দুটি সমস্যার মূল একই। বাংলাদেশে সরকারি বেতন ও পেনশন কাঠামো একটি নির্দিষ্ট সময়ের পরে সংশোধন করা হয়, কিন্তু সংশোধনের মধ্যবর্তী সময়ে মূল্যস্ফীতি প্রতি বছর কিছুটা করে সেই বেতন ও পেনশনের ক্রয় ক্ষমতা কমিয়ে দেয়। 2015 সালে 8ম বেতন স্কেল চালু হওয়ার পর থেকে 10 বছরে মূল্যস্ফীতি বেড়েছে প্রায় 50% বেশি, কিন্তু বেতন বা পেনশন সেই অনুপাতে বাড়েনি। এই ব্যবধানটাই আজকের সংকটের মূল কারণ। আমাদের অনুসন্ধান দল সারা দেশের বিভিন্ন জেলায় গিয়ে বর্তমান কর্মচারী ও অবসরপ্রাপ্তদের সঙ্গে কথা বলেছে। একটি প্যাটার্ন বারবার চোখে পড়েছে। যারা এখন চাকরি করছেন তারা দেখছেন তাদের পূর্বসূরীরা কী অবস্থায় অবসর কাটাচ্ছেন। এই দেখাটা তাদের মনোবলে একটি নেতিবাচক প্রভাব ফেলছে। একজন বর্তমান কর্মচারী বললেন, আমার বস অবসরে গেছেন 2 বছর আগে। তার পেনশন দেখে বুঝলাম এই পথে আমিও একই জায়গায় যাব। সারা জীবন কষ্ট করে কাজ করব, তারপর
এরপর বৃদ্ধ বয়সে ছেলেমেয়ের মুখের দিকে তাকিয়ে থাকব, এই চিন্তাটা কাজের প্রতি আমার উৎসাহ কমিয়ে দেয়। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আসে। পেনশন শুধু একজন অবসরপ্রাপ্ত কর্মচারীর বিষয় নয়, এটা বর্তমান কর্মচারীদের মনোবলের সঙ্গেও সরাসরি সম্পর্কিত। যখন একজন তরুণ কর্মচারী দেখেন তার সিনিয়র কলিগ অবসরের পর কষ্টে আছেন, তখন তিনিও উদ্বিগ্ন হন তার ভবিষ্যৎ নিয়ে। এই উদ্বেগ তার কর্মদক্ষতাকে প্রভাবিত করে। অর্থাৎ পেনশনের অপ্রতুলতা শুধু অবসরপ্রাপ্তদের কষ্ট দিচ্ছে না, এটা বর্তমান কর্মচারীদেরও মানসিকভাবে প্রভাবিত করছে। এই চক্রটা ভাঙতে না পারলে সামগ্রিক প্রশাসনিক মান উন্নত করা কঠিন। ময়মনসিংহের একজন অবসরপ্রাপ্ত শিক্ষকের কথা শুনুন। তিনি 25 বছর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পড়িয়েছেন, হাজারো ছাত্রছাত্রীর জীবন গড়েছেন। অনেকে আজ ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী হয়েছেন, কিন্তু তার নিজের অবস্থা মাসিক পেনশন 12,000 টাকা। স্ত্রী অসুস্থ, প্রতি মাসে স্ত্রীর চিকিৎসা বাবদ খরচ হয় 7 থেকে 8,000 টাকা। বাকি 4 থেকে 5,000 টাকায় দুজনের খাওয়া দাওয়া ও অন্যান্য খরচ। তিনি বললেন, শিক্ষকতা ছিল আমার পেশা, এটা ছিল আমার প্রেম, কিন্তু এই বয়সে এসে মনে হয় রাষ্ট্র আমাকে ভুলে গেছে। সারা জীবন মোমবাতির মতো জ্বলে অন্যকে আলো দিলাম, কিন্তু নিজের জীবনে অন্ধকার। এই অন্ধকারের একটি বড় কারণ হলো পেনশন বৃদ্ধির কোনো স্বয়ংক্রিয় ব্যবস্থা না থাকা। একজন কর্মচারী যখন অবসরে যান তখন তার পেনশন নির্ধারিত হয়, কিন্তু সেই পেনশন মূল্যস্ফীতির সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে বাড়ে না। ফলে প্রতি বছর সেই পেনশনের প্রকৃত মূল্য কমতে থাকে। 10 বছর পরে একজন অবসরপ্রাপ্ত কর্মচারী যা পাচ্ছেন তার বাস্তব ক্রয় ক্ষমতা অবসরের সময়ের তুলনায় অনেক কম। এই সমস্যার সমাধানে বিশেষজ্ঞরা বলছেন, পেনশনকে মূল্যস্ফীতি সঙ্গে সংযুক্ত করতে হবে। প্রতি বছর মূল্যস্ফীতির হার অনুযায়ী পেনশন স্বয়ংক্রিয়ভাবে বাড়বে। এই ব্যবস্থা চালু করলে অবসরপ্রাপ্তদের জীবনমান স্থিতিশীল থাকবে। এই বিষয়ে আন্তর্জাতিক অভিজ্ঞতা কি বলছে? যুক্তরাজ্যে সরকারি পেনশনকে মূল্যস্ফীতি বা গড় আয় বৃদ্ধি বা 2.5%, এই তিনটির মধ্যে যেটি বেশি সেটির সঙ্গে সমন্বয় করা হয়। এই পদ্ধতিকে ট্রিপল লক বলা হয়। যুক্তরাষ্ট্রের সামাজিক নিরাপত্তা পেনশন প্রতি বছর কস্ট অফ লিভিং অ্যাডজাস্টমেন্ট বা COLA পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে সমন্বিত হয়। ভারতে সরকারি পেনশনের ডিয়ারনেস রিলিফ দেওয়া হয়, যা প্রতি 6 মাসে সংশোধিত হয়। বাংলাদেশে এই ধরনের কোনো কার্যকর স্বয়ংক্রিয় ব্যবস্থা নেই। ফলে পেনশনের সংশোধন নির্ভর করে সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের ওপর, যা অনেক সময় দেরিতে হয় বা হয় না। এখন আসা যাক বর্তমান কর্মচারীদের বেতন প্রসঙ্গে। নবম বেতন স্কেলের দাবি যখন জোরালো হচ্ছে, তখন এই দাবির সঙ্গে পেনশন সংস্কারের দাবিটিও সমান্তরালভাবে আসা উচিত, কারণ এই দুটো বিষয় আলাদা নয়। আজকের কর্মচারী আগামীর পেনশনভোগী। আজ যদি নবম বেতন স্কেলে ন্যায্য বেতন নিশ্চিত হয় কিন্তু পেনশন কাঠামো সংস্কার না হয়, তাহলে 10 বা 15 বছর পরে একই সংকট আবার ফিরে আসবে। রাজশাহীর একজন মধ্যবয়সী সরকারি কর্মকর্তা এই বিষয়টা স্পষ্টভাবে বললেন। তিনি বললেন, আমি এখন বেতন পাচ্ছি, কষ্টে হলেও চলছে, কিন্তু আমার মাথায় সবসময় একটা প্রশ্ন ঘোরে, অবসরের পর কি হবে? আমার বাবা সরকারি চাকরি করতেন, তার পেনশন দেখে আমি জানি কি আমার ভবিষ্যৎ। এই ভয়টা আমাকে সব সময় তাড়া করে। বেতন বাড়ানোর সঙ্গে সঙ্গে পেনশন কাঠামো সংশোধন করুন, নইলে আমরা বর্তমানের সমস্যা কিছুটা সমাধান করব, কিন্তু ভবিষ্যতের সমস্যাটা থেকেই যাবে। আমাদের অনুসন্ধানে পেনশন বিষয়ক কিছু চমকপ্রদ তথ্য বেরিয়ে এসেছে। বাংলাদেশে সরকারি কর্মচারীরা 2 ধরনের পেনশন সুবিধায় বিভক্ত। পুরনো পেনশন ব্যবস্থায় যারা ছিলেন তারা অবসরে গেলে নির্দিষ্ট পরিমাণ পেনশন পান, আর নতুন কন্ট্রিবিউটরি পেনশন স্কিমে যারা যোগ দিয়েছেন তাদের অবস্থা ভিন্ন। কন্ট্রিবিউটরি স্কিমে কর্মচারী ও সরকার উভয় পক্ষ অর্থ জমা করে একটি ফান্ড তৈরি করেন এবং অবসরের পর সেই ফান্ড থেকে পেনশন দেওয়া হয়। এই ব্যবস্থায় কিছু সুবিধা আছে, কিন্তু সমস্যাও আছে। বিশেষত নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য কন্ট্রিবিউটরি স্কিমে জমা হওয়া অর্থ অবসরের পর যথেষ্ট নাও হতে পারে। খুলনার একজন সরকারি কর্মচারী যিনি কন্ট্রিবিউটরি পেনশন স্কিমে আছেন বললেন, প্রতি মাসে আমার বেতন থেকে পেনশন তহবিলে কাটে, কিন্তু আমি হিসাব করে দেখলাম অবসরের সময় যা পাবো তা দিয়ে বর্তমান মূল্যস্তরে কতদিন চলবে। উত্তরটা ভালো নয়, কারণ অবসরের পর আরও 10 থেকে 15 বছর বাঁচব, সেই সময়টা কি নিয়ে কাটাবো? তাছাড়া মূল্যস্ফীতি তো থামবে না। তিনি চিন্তিত মুখে বললেন, রাষ্ট্র আমাদের ভবিষ্যতের কথা ভেবেছে কিনা জানি না। এই প্রশ্নটা গভীরভাবে
বিবেচনার দাবি রাখে। রাষ্ট্র কি সত্যি তার অবসরপ্রাপ্ত কর্মচারীদের ভবিষ্যতের কথা ভেবেছে? পেনশন ব্যবস্থার সংস্কার না হলে আগামী ২০ বছরে বাংলাদেশে অবসরপ্রাপ্ত কর্মচারীদের সংখ্যা আরও বাড়বে। এই বিশাল জনগোষ্ঠী যদি অপর্যাপ্ত পেনশনে অস্বস্তিকর জীবনযাপন করেন তাহলে সেটা একটি বড় সামাজিক সংকট তৈরি করবে। এই পরিস্থিতিতে পেনশন সংস্কারের কয়েকটি পথ বিশেষজ্ঞরা বলছেন। প্রথমত, পেনশনকে মূল্যস্ফীতির সঙ্গে সংযুক্ত করা। ভারতের মতো প্রতি ৬ মাসে মূল্যস্ফীতির হার বিবেচনায় ডিয়ারনেস রিলিফ দেওয়া যেতে পারে। দ্বিতীয়ত, নিম্ন গ্রেডের অবসরপ্রাপ্তদের জন্য ন্যূনতম পেনশনের একটি সুনির্দিষ্ট সীমা নির্ধারণ করা। এই সীমা এমনভাবে নির্ধারণ হওয়া উচিত যাতে একজন মানুষ মৌলিক জীবনযাত্রা পরিচালনা করতে পারেন। তৃতীয়ত, মেডিকেল পেনশন বা স্বাস্থ্যসেবা ভাতার ব্যবস্থা করা। অবসরের পর মানুষের স্বাস্থ্য ব্যয় বাড়ে, এই খরচের একটি অংশ রাষ্ট্রের বহন করা উচিত। চতুর্থত, পারিবারিক পেনশনের বিধান শক্তিশালী করা। একজন পেনশনভোগী মারা গেলে তার স্ত্রী বা নির্ভরশীল সন্তানরা যে পেনশন পান তা প্রায়ই অত্যন্ত কম। এই বিধান সংশোধন করা দরকার। ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন এমন একজন নারীর মা সরকারি চাকরি করতেন। মা মারা যাওয়ার পর এই নারী পারিবারিক পেনশন পাচ্ছেন। মাসে পান ৩,৫০০ টাকা। তিনি বললেন, মা সারা জীবন চাকরি করেছেন, আমাদের পড়িয়েছেন, মানুষ করেছেন। মারা যাওয়ার পর আমরা পাচ্ছি ৩,৫০০ টাকা। এই টাকায় কি হয়? আমি নিজেই পোশাক কারখানায় কাজ করে বেশি পাই। এটা কি ন্যায্য? এই প্রশ্নের উত্তর নেই, কিন্তু প্রশ্নটা থাকা উচিত। বর্তমান বেতন সংকট এবং পেনশন সংকট, এই দুটো সমস্যা যদি একসঙ্গে সমাধান না হয় তাহলে একটি অদ্ভুত পরিস্থিতি তৈরি হবে। নবম বেতন স্কেলে বর্তমান কর্মচারীদের বেতন বাড়বে, কিন্তু অবসরপ্রাপ্তরা আগের মতোই কষ্টে থাকবেন। এই বৈষম্য একটি নতুন সামাজিক টানাপোড়েন তৈরি করবে। একজন বর্তমান কর্মচারী যখন দেখবেন তার পাশে থাকা অবসরপ্রাপ্ত সিনিয়র অনেক কম পাচ্ছেন, তখন তিনি নিজেও উদ্বিগ্ন হবেন তার ভবিষ্যৎ নিয়ে। তাই বেতন সংস্কার ও পেনশন সংস্কার দুটো একসঙ্গে করতে হবে। এবার একটু অর্থনীতির দিক থেকে দেখা যাক। পেনশনভোগীরা একটি বড় ভোক্তা শ্রেণী। তাদের হাতে যদি পর্যাপ্ত অর্থ থাকে তারা বাজারে ব্যয় করবেন। স্থানীয় ওষুধের দোকান থেকে শুরু করে মুদি দোকান পর্যন্ত সবার ব্যবসায় প্রভাব পড়বে। বিশেষত জেলা ও উপজেলা পর্যায়ে অবসরপ্রাপ্ত কর্মচারীরা স্থানীয় অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। কিন্তু যখন তারা সামান্য পেনশনে কৃচ্ছ্রতা করে চলছেন তখন সেই সম্ভাবনা কাজে আসছে না। একটি জেলা শহরের একজন ওষুধের দোকানদার বললেন, এই এলাকায় অনেক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী আছেন। তারা বয়স্ক মানুষ, নিয়মিত ওষুধ লাগে, কিন্তু দেখি অনেকে দামি ওষুধ কিনতে পারছেন না। ডাক্তার যা লিখেছেন তার জায়গায় সস্তা বিকল্প চান। কখনো কখনো অর্ধেক পরিমাণ কেনেন। এটা তাদের স্বাস্থ্যের জন্য ভালো নয়, কিন্তু তারা কি করবেন? পেনশনে কুলায় না। এই একটি পর্যবেক্ষণ থেকে বোঝা যায় পেনশনের অপ্রতুলতা শুধু আর্থিক সমস্যা নয়, এটা স্বাস্থ্য সমস্যাও। একজন বয়স্ক মানুষ যখন সঠিক চিকিৎসা নিতে পারেন না কারণ পেনশনে কুলায় না, তখন তার স্বাস্থ্য আরও খারাপ হয় এবং স্বাস্থ্য খারাপ হলে আরও বেশি চিকিৎসা খরচ হয়। এটা একটি দুষ্ট চক্র। আমাদের অনুসন্ধানে আরেকটি দিক বেরিয়ে এসেছে যা সচরাচর আলোচনায় আসে না। সেটা হলো বিধবা পেনশনভোগীদের পরিস্থিতি। বাংলাদেশে অনেক ক্ষেত্রে পরিবারের প্রধান উপার্জনকারী পুরুষ সরকারি কর্মচারী ছিলেন। তার মৃত্যুর পর পরিবারটি পারিবারিক পেনশনের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। এই পেনশনের পরিমাণ অনেক ক্ষেত্রে অত্যন্ত কম। একজন বিধবা নারী বললেন, স্বামী মারা গেছেন ৫ বছর আগে, ৩ ছেলে মেয়ে নিয়ে আছি। পেনশন পাচ্ছি মাসে ৪,০০০ টাকার মতো। এই টাকায় ৪ জনের সংসার। ছেলে একটু বড় হওয়ায় কাজ করছে, তাই কোনো মতে চলছে। কিন্তু ছেলে না থাকলে কি হতো? তার চোখে জল। উত্তর নেই। এই পরিস্থিতিতে পারিবারিক পেনশনের সংস্কার অত্যন্ত জরুরি। যে পরিবারে একমাত্র উপার্জনকারী সরকারি কর্মচারী মারা গেছেন, সেই পরিবারের ন্যূনতম জীবনযাত্রার নিশ্চয়তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। এবার নবম বেতন স্কেলের সঙ্গে পেনশন সংস্কারকে একসঙ্গে দেখা যাক। বিশেষজ্ঞরা বলছেন, নবম বেতন স্কেলে কয়েকটি বিষয় একসঙ্গে অন্তর্ভুক্ত হওয়া উচিত। প্রথমত, বর্তমান কর্মচারীদের মূল বেতন বৃদ্ধি। নিম্ন গ্রেডে ৩৫ থেকে ৪০%
30% এবং মধ্যম গ্রেডে 25 থেকে 30%। দ্বিতীয়ত, ভাতার পুনর্মূল্যায়ন, বিশেষত বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা। তৃতীয়ত, একই সঙ্গে পেনশন কাঠামোর সংস্কার, মূল্যস্ফীতির সঙ্গে স্বয়ংক্রিয় সমন্বয়ের ব্যবস্থা। চতুর্থত, পারিবারিক পেনশনের ন্যূনতম সীমা বৃদ্ধি। পঞ্চমত, বয়স্ক পেনশনভোগীদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা ভাতা। এই সংস্কারের জন্য অর্থের সংস্থান কোথা থেকে হবে? অর্থনীতিবিদরা বলছেন, বাংলাদেশের রাজস্ব আদায়ের সুযোগ অনেক বেশি। কর জিডিপি অনুপাত বাড়ানো, কর ফাঁকি রোধ করা, সরকারি ব্যয়ে স্বচ্ছতা আনা, এই পদক্ষেপগুলো নিলে অতিরিক্ত রাজস্ব পাওয়া সম্ভব। সেই রাজস্বের একটি অংশ দিয়ে বেতন ও পেনশন সংস্কার করা কোনো অসম্ভব বিষয় নয়। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই দাবিটা তাই দুটো অংশে। একটি হলো নবম বেতন স্কেল ঘোষণা, অন্যটি হলো পেনশন কাঠামোর সংস্কার। এই দুটো একসঙ্গে না হলে কোনোটাই পুরোপুরি কার্যকর হবে না। কারণ যে কর্মচারী আজ ন্যায্য বেতন পাচ্ছেন, তিনি কাল অবসরে গিয়ে যেন ন্যায্য পেনশনও পান। ঢাকার একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বললেন, আমি আর আমার স্ত্রী দুজনেই সরকারি চাকরি করতাম, দুজনেরই পেনশন হচ্ছে, মিলিয়ে পাচ্ছি 25,000 টাকার মতো। মনে হয় দুজন একসঙ্গে বলে এটুকু পাচ্ছি, একা হলে কি করতাম। কিন্তু 25,000 টাকায় ঢাকায় থাকা, প্রতি মাসে হিমশিম খাই। ওষুধ, বাজার, বাড়ি ভাড়া সব মিলিয়ে মাসে 25,000ও কম পড়ে যায়। ছেলে বাইরে থাকে, সে মাঝে মাঝে পাঠায়, তা না হলে সত্যিই পারতাম না। এই গল্পগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এগুলো একটি ব্যবস্থাগত সংকটের প্রতিফলন, এবং এই সংকটের সমাধান করার সময় এখন এসেছে। নবম বেতন স্কেল এবং পেনশন সংস্কার, এই দুটো একসঙ্গে ঘোষণা করা হলে তা হবে বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে একটি মাইল ফলক। কর্মচারীরা বর্তমানে ন্যায্য বেতন পাবেন এবং ভবিষ্যতে ন্যায্য পেনশনের নিশ্চয়তা পাবেন। এই দ্বৈত নিশ্চয়তা তাদের মনোবল বাড়াবে, কর্মদক্ষতা বাড়াবে এবং শেষ পর্যন্ত দেশের মানুষ আরও ভালো সরকারি সেবা পাবেন। আমাদের অনুসন্ধান শেষে ফিরে যাই সেই পুরান ঢাকার ছোট্ট বাড়িতে, সেই 70 বছর বয়সী সাবেক কর্মচারীর কাছে। তিনি আমাদের বিদায় দেওয়ার সময় একটি কথা বললেন, আমি চাই আমার ছেলে যে সরকারি চাকরি করছে সে যেন আমার মতো না ভোগে, সে যেন অবসরের পর মাথা উঁচু করে বাঁচতে পারে, তার সন্তানকে যেন নানার মতো হাত পাততে না হয়। এই স্বপ্নটুকু কি বেশি চাওয়া? এই প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের, এবং সেই উত্তরটা যদি হ্যাঁ হয়, যদি বলা যায় না এটা বেশি চাওয়া নয়, এটা তোমার ন্যায্য পাওনা, তাহলে সেটা কেবল একটি পরিবারের জন্য নয়, হবে লক্ষ লক্ষ পরিবারের জন্য। এবং সেই দিনটাই হবে বাংলাদেশের প্রকৃত উন্নয়নের একটি নতুন অধ্যায়ের শুরু।